উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024-কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি। আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন, পয়েন্ট রেজ করেছেন, আমি প্রত্যেকটার উত্তর দেব। তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আমি প্রথমেই বলি, মাননীয় অধ্যক্ষ, সকল মাননীয় সদস্যা, এই সভার এবং বাইরেও যারা আছেন, জানতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, প্রেস মিডিয়া সহ, তারা আমার বিরোধিতা করলো, আমি কিন্তু তাদের বিরোধী নই। আমি তাদের সকলকে, অ্যাসেম্বলির সব স্টাফেদের সকলকে, সেক্রেটারি জেনারেলের থ্রুতে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে, প্রশাসনের যারা আছে, সকল ভাই বোনেদের আমি ধন্যবাদ জানিয়ে আমি বলবো, মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার, আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না, কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একটা কথা আছে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে, তার কারণ এটা আমার আবেগ হচ্ছে। আপনারাও শুনলে আপনাদের গায়েও কাঁটা দেবে ঘটনাটা শুনলে। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3রা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। আজ থেকে 43 বছর আগে 1981 সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য, তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। সংগঠিত হয়েছিল ইউএনের আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি, এবং সেই দিনটা আজকের দিনের সাথে মিলে যাওয়াতে আমি ইউনাইটেড নেশনসকে অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা, ভাইয়েরা যে লড়াই করছেন, সিভিক সোসাইটি থেকে শুরু করে ছাত্রছাত্রীরা, আমি সবাই, আমার লাইনে আসতে অনেক টাইম লাগবে, আপনার ট্রেনটা বেলাইন হয়ে গেছে, ওটা সামলান আগে। আমি আপনাদের বলি, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি, এটা অভিনন্দন নয়, আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি, নির্যাতিত পরিবারকে। তার নাম তো নিতে পারি না, যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি। সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না। তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে, এটা আমি আবেদন করব এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। ধর্ষণের মতো নিকৃষ্ট, নৃশংস, নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি। কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে। যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই কোন রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ। ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য। যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সে সমাজ কখনো ভালো থাকতে পারে না। আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মনে রাখবেন, আমার নিজেরও মনে রাখবেন, আমি মনে করি পারিবারিক কাউকে আমি একজনকে হারিয়েছি। যখনই এ ধরনের ঘটনা ঘটে, আমার কলম দিয়ে লেখনী বেরোয়, দেখবেন একটি আমার কবিতার বই আছে, তার হেডিংটা আছে সে নেই। দিল্লিতে যখন অভয়াকাণ্ড হয়েছিল, তার নামেই আমি ওই বইটি অর্পণ করেছিলাম। যতদিন এই তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল, মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9 আগস্ট। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল
রাত্রি 2:02 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম। এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে, তার বাবা মার সাথে কথা বলেছিলাম। আমাকে সিপি স্পটে ছিল, ধরিয়ে দিয়েছিলেন। আমি যখন গিয়েছিলাম নির্যাতিতর বাড়ি, তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ সবকিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন, বাইরে প্রচার না করে। আমি যখন তার পরিবারের সাথে কথা বলি, তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম, আজকে মঙ্গলবার, এই আজকে সোমবার, সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম, সোমবার, যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন। যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি, যারাই যুক্ত, তাহলে আমি নিজে সোমবার, আগামী সোমবার, রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআই এর হাতে কেস তুলে দেবো। আমি নিজে গিয়ে বলেছিলাম, তারা বলেছিলেন ঠিক আছে। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল, যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করবার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে, এবং সময়ও বেঁধে দিয়েছিলাম। কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। ঠিক আছে, আমার কোনো তাতে প্রবলেম নেই, আমাদের কারণই থাকার কথা নয়। আমরা এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। আমি প্রথম থেকেই বলি, আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে। কেন চেয়েছি? আজকে যারা, আমি আইনের কথায় পরে আসছি, বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। আমি আবার বলি, উই ওয়ান্ট রেজাল্ট অলসো। আপনারা যেটা বলেছেন গভর্নমেন্ট ফাস্ট ট্র্যাক কোর্ট করেনি, আপনার বক্তব্যে বিরোধী দলনেতা বলেছেন। আমি মনে করি আপনার কথার উত্তরে আমার এটুকু বলার অধিকার আছে, কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে, শুধু একটু অথেন্টিকেশনের জন্য কাগজগুলো আপনাদের অথেন্টিক ভাবে আমি বলবো। গভর্নমেন্টের মনে করি আপনার কথার উত্তরে দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা 3য়, এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে, লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন। আপনাদের অথেন্টিক ভাবে আমি বলবো, গভর্নমেন্টের মনে রাখবেন রিপোর্ট অন ফাস্ট ট্র্যাক কোর্ট, দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা 3য়, এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে, লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন। আমি আপনাদের বলি, 1913 সালে আমাদের যে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল, তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন, সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন 2013 সাল থেকে। তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। মহিলাদের জন্য 52টি ডেজিগনেটেড কোর্ট আছে, যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয়। এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট 3,92,620টি কেস দায়ের করা হয়েছে। তার মধ্যে 3,11,479টি কেসের
ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে। মহিলা সংক্রান্ত 7,000 কেস কোর্টে পেন্ডিং আছে, আমাদের কাছে পেন্ডিং নেই। এটা হলো ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যাপার বলি। এবার আপনারা বললেন কামদুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি। পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে, প্রমোশনের ব্যাপার আছে, হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, এসব ব্যাপার আছে। আমি টেকনিক্যালিটিসের মধ্যে ঢুকছি না। কিন্তু আমরা কি করেছিলাম, ইনসিডেন্ট ঘটেছিল 7 জুন 2013। চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন 3 উইকস। 28 জুন 2013 সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল 10 জুলাই 2013। কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই 30 জানুয়ারি 2016। কোর্টটা তো আমাদের হাতে নেই, কোর্টটা তো আপনাদের হাতে আছে। এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন, এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আমি আপনাদের আবার বলি ইয়েস অ্যাবসলিউটলি। আমি আপনাদের বলি যে আমরা ফাঁসি চেয়েছিলাম, কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন? কোর্ট দিয়েছিলেন 3 were charged. আমরা ট্রায়াল কোর্ট পাস্ট জাজমেন্ট অন 30 জানুয়ারি 2016 where out of 8 living accused, 1 accused expired during trial. 3 were charged with the death penalty. 3 were charged with life imprisonment and 2 were acquitted. The state appealed before High Court against the acquitted of 2 accused persons যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। Trial court convicted person also appealed before the Honorable High Court. High Court passed judgment 6 October 2023। তাতে তারা শাস্তির ডেথ পানিশমেন্ট দেওয়ার বদলে 2 জনকে দিয়েছিলেন লাইফ কনভিকশন, 1 জনকে ছেড়ে দিয়েছিলেন, 3 জনকে 7 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছিলেন। আর অ্যাকিউটেড 2 জন ছিলেন, তার বিরুদ্ধে আমরা এসএলপি সুপ্রিম কোর্টে ফাইল করেছি এবং 9 অক্টোবর 2023 এটা এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে। এটা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন রিগার্ডিং ফাস্ট ট্র্যাক কোর্ট এবং কামদুনি। আপনার উত্তরে এগুলো কোশ্চেনের উত্তরে আমি এগুলো জানালাম, কারণ এটা আমার জানানোর অধিকার এবং দায়িত্ব। কারণ আমি মনে করি অপোজিশনেরও একটা দায়বদ্ধতা আছে সরকারকে তার কোশ্চেনের উত্তর দেওয়া। 3, আপনারা অনেক কথা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন ট্রেনেও রেপ হয়েছে। ট্রেনটা কার দায়িত্বে? রাজ্য সরকারের। ট্রেনের ভেতরটা রক্ষা করার দায়িত্ব আরপিএফ এর। প্লিজ রিয়েলাইজ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এটা রেলকেও দেখতে হবে, ঘটনাগুলো ঠিক নয়। মনে করুন আমি এবার আপনারা কিছু প্রেসিডেন্ট দিয়েছেন, দিতেই পারেন, কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না। তার কারণ খবরে কাগজ দিচ্ছি না, কারণ এগুলো নিজেদের তৈরি করা রিপোর্টও হতে পারে। আমি স্পিকার সাহেবকে বলবো ক্রস চেক করুন all of the fake news, maximum ক্রস চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু যদি দেখেন রং ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন, ডিসইনফরমেশন and distorted information and destructive information and provocative information, then speaker has the right to deal it. মনে আছে আপনাদের? কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নাওয়ের কথা। 2017 সালে নাবালিকাকে ধর্ষণ করেছিলেন। আমি একজন বিধায়ক বলবো বিজেপি, কিন্তু আপনি বলতে বললেন আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না, সরি, এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে, কারণ তিনি এখানে প্রেজেন্ট নেই তো বলে নামটা বললাম না। নামটা আমার কাছে আছে, আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের আমি সিস্টেমটা জানি।